সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির কাঠামো বা খাত, যে কোনো একটি বিশেষ খাত বা কাঠামো হতে প্রদত্ত তথ্য উপাত্তের ভিত্তিতে লেখচিত্র অঙ্কন এবং বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বা বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনাতে চলে যাব এখন। একাদশ ও দ্বাদশ শ্রেণী। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের অর্থনীতির কাঠামো আলোচনা, লেখচিত্র অঙ্কন ও বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা। অর্থনৈতিক কাঠামো যে কোনো দেশের অর্থনীতিতে সংগঠিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত অবদানই দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তোলে। এসব ভিত্তিকে অর্থনীতিতে অর্থনৈতিক কাঠামো বা খাত বলা হয়। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বা খাতকে ছকের সাহায্যে নিম্নরূপে উপস্থাপন করা যায়। প্রথমত, অর্থনৈতিক কাঠামো বা খাতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। 1. উৎপাদন ভিত্তিক খাত, 2. মালিকানা ভিত্তিক খাত, 3. অঞ্চল ভিত্তিক খাত। এখন আমরা উৎপাদন ভিত্তিক খাতকে আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। ক. কৃষি, খ. শিল্প, গ. সেবা। আবার মালিকানা ভিত্তিক খাতকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। ক হচ্ছে সরকারি খাত, খ বেসরকারি খাত। আবার অঞ্চল ভিত্তিক খাতকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ক গ্রামীণ খাত, খ শহুরে খাত। নিম্নে বাংলাদেশের অর্থনীতির কাঠামো বা খাতের বিবরণ উপস্থাপন করা হলো। 1. উৎপাদন ভিত্তিক খাত। উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। ক কৃষি খাত। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি, তাই এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রেক্ষিতে কৃষি প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিতকরণ, কৃষি ঋণ বিতরণ পদ্ধতি সহজীকরণ, ভর্তুকি প্রদান, কৃষি বিমা প্রচলন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ খাতের অন্যান্য উপখাত হল ফসল, পশু সম্পদ, মৎস্য সম্পদ এবং বনজ সম্পদ। কৃষিখাতে প্রবৃদ্ধির ধারা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। খ শিল্প খাত। উন্নয়নশীল দেশে দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি অর্জনের জন্য শিল্পায়ন অপরিহার্য। দেশজ উৎপাদনে এ খাতের অবদান ক্রমশ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে সার্বিক শিল্প খাতের অবদান 2012-13 অর্থবছরে 29%, যা 2017-18 সালে 33.71% উন্নীত হয়েছে। খনিজ খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ম্যানুফ্যাকচারিং এবং নির্মাণ এ চারটি খাতের সমন্বয়ে মূলত সার্বিক শিল্প খাত গঠিত। এর মধ্যে ম্যানুফ্যাকচারিংয়ের অবদান সর্বোচ্চ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক বিকাশ, সঠিক পরিকল্পনা, নারী উদ্যোক্তা সৃষ্টি, দ্রুত কর্মসংস্থান বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সমন্বয় ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ ক্রমশ এ খাতে প্রবৃদ্ধি বাড়িয়ে চলেছে। ঘ সেবা খাত। অর্থনৈতিক কাজ যা অবস্তুগত ও অদৃশ্যমান এবং বিনিময় মূল্য প্রদানের মাধ্যমে যা মানুষের অভাব পূরণ করে তাকে সেবা বলে। বাংলাদেশি ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংক, বিমা, গৃহায়ন, লোক প্রশাসন, ডাক্তার উকিলের পরামর্শ, শিক্ষকতা, সেবিকার সেবা, শিল্পী ও গায়ক সবই সেবার আওতাভুক্ত এবং প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয়। 2017-18 অর্থবছরের জিডিপিতে সার্বিক সেবা খাতের অবদান দাঁড়িয়েছে 52.17%, যা 2016-17 অর্থবছরে ছিল 52.85%। 2. মালিকানা ভিত্তিক খাত। মালিকানার ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। ক সরকারি খাত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহ বাংলাদেশের অর্থনীতিতে শিল্প, বিদ্যুৎ,
গ্যাস, পরিবহন, যাতায়াত ও সেবা খাতে সক্রিয় রয়েছে। শিল্প খাতে বস্ত্র, ইস্পাত, চিনি ও খাদ্য, রসায়ন, বন, পাটকল কর্পোরেশন ইত্যাদি সরকারি মালিকানাধীন। বিদ্যুৎ, গ্যাস ও পানি খাতের মধ্যে তেল, গ্যাস ও খনিজ সম্পদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ইত্যাদি সরকারিভাবে পরিচালিত হয়। পরিবহন ও যোগাযোগ খাতে বাংলাদেশ সমুদ্র পরিবহন কর্পোরেশন, শিপিং, অভ্যন্তরীণ নৌ পরিবহন, সড়ক, বন্দর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইত্যাদি সরকারি খাতের অন্তর্গত। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, টিসিবি, মৎস্য ও কৃষি উন্নয়ন কর্পোরেশন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, চা বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইত্যাদি সরকারি নিয়ন্ত্রণাধীন। সরকারি মালিকানাধীন খাতগুলোতে মুনাফার পরিমাণ আশানুরূপ নয়, অনেক ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে হয়। তাই বর্তমানে সরকার এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। খ, বেসরকারি খাত। বাংলাদেশের অর্থনীতিতে যে সমস্ত খাত বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় সেগুলোকে বেসরকারি খাতের অন্তর্ভুক্ত ধরা হয়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে মুক্ত বাজার ও বেসরকারি খাতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2017-18 অর্থ বছরে দেশের মোট বিনিয়োগ জিডিপির 31.47% ছিল, যার মধ্যে বেসরকারি খাতের অবদান ছিল 23.25%। বর্তমানে কৃষির প্রায় সবগুলো উপখাত বেসরকারি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাধীনে পরিচালিত হচ্ছে। শিল্প ও সেবা খাতের উল্লেখযোগ্য অংশ বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 3, অঞ্চলভিত্তিক খাত। অঞ্চলের ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। ক, গ্রামীণ খাত। গ্রামীণ খাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কৃষি, ধান, পাট, গম, চা, আখ, তুলা, শাকসবজি, ফলমূল ইত্যাদি গ্রামীণ খাতের উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে। গ্রামীণ খাতের শিল্প বলতে মূলত ক্ষুদ্র কুটির শিল্পকে বোঝানো হয়। এখান থেকে দেশের জিডিপির মোট শিল্প অবদানের প্রায় 3/1 আসে। পল্লী বিদ্যুৎ ও গ্যাস বর্তমানে গ্রামীণ অর্থনীতির পরিবর্তনে ভূমিকা রাখছে। ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ব্যাংক, সমবায় ও কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রাম্য মহাজন ও ব্যাপারীগণ এখনও প্রভাব বিস্তার করে আছে। পরিবহন গ্রামীণ অর্থনীতিতে পরিবহনের ক্ষেত্রে নৌ ও সড়কপথের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হল বিভিন্ন প্রকার বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর অবস্থান ও দায়িত্ব পালন। খ, শহুরে খাত। অর্থনীতির যেসব খাত শহর কেন্দ্রিক সেগুলোকে শহুরে খাত বলে। কৃষি গ্রামীণ অর্থনীতির আওতাভুক্ত হলেও কৃষি খামার, গু খামার, পোলট্রি খামার, নার্সারি প্রভৃতি কৃষি উপখাত শহুরে খাতের অন্তর্ভুক্ত। শহুরে খাতের মধ্যে শিল্প অন্যতম। অবকাঠামোগত সুবিধার জন্য মাঝারি ও বৃহৎ শিল্প এখানে পরিলক্ষিত হয়। শিল্প ও ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য শহরে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে দেখা যায়। শহরে খাতে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে এবং গ্যাস ও বিদ্যুতের বিপুল ব্যবহার লক্ষ্য করা যায়। পরিবহন ও যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা, পেশা ও বিবিধ সেবা শহরকে কেন্দ্র করেই মূলত আবর্তিত হয়। পরিশেষে বলা যায়, অর্থনীতির খাত বা কাঠামো যে কোনো দেশের অবকাঠামোর উপর নির্ভর করে থাকে। দেশজ উৎপাদনে কৃষির বিভিন্ন উপখাতের অবদান লেখচিত্রের সাহায্যে উপস্থাপন। চিত্রে বাম পাশে আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি, যেখানে দেশজ উৎপাদনে কৃষির বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির হার ও অবদান প্রদর্শিত হচ্ছে। তালিকাটির প্রথম কলামে খাত বা উপখাত অংশে শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদের বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছে। এক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম কলামে বিভিন্ন অর্থ বছরে কৃষির বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির হার ও অবদান দেখানো হয়েছে। যেমন 2005-06 অর্থ বছরে শস্য শাকসবজির প্রবৃদ্ধির হার 6.17 এবং অবদান 11.10। প্রাণী সম্পদের প্রবৃদ্ধির হার 2.15 এবং অবদান 2.38। বনজ সম্পদের
প্রবৃদ্ধির হার 5.46 এবং অবদান 1.86। মৎস্য সম্পদের প্রবৃদ্ধির হার 5.75 এবং অবদান 3.67। অনুরূপভাবে 2007-08 অর্থবছর, 2013-14 অর্থবছর এবং 2016-17 অর্থবছরে কৃষির বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির হার ও অবদান প্রদর্শিত হচ্ছে। পরীক্ষাতে অনেক সময় এরকম একটি তালিকা প্রদান করে বলতে পারে যে কোনো 2টি বা 3টি অর্থবছরের সাপেক্ষে প্রবৃদ্ধির হার অথবা অবদান লেখচিত্রের মাধ্যমে বা আয়তলেখের মাধ্যমে বা স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। আমরা আলোচনার সুবিধার্থে এখানে 2007-08 অর্থবছর এবং 2013-14 অর্থবছরের সাপেক্ষে কৃষির বিভিন্ন উপখাতের অবদানের সাপেক্ষে চিত্র অঙ্কন করলাম। আমরা ডান পাশে লক্ষ্য করি ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে অবদান নির্দেশ করা হচ্ছে। শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদের জন্য এখানে পৃথক চিহ্ন ব্যবহার করা হয়েছে। 2007-08 অর্থবছরে শস্য শাকসবজির অবদান 10.88। এটাই হচ্ছে সর্বোচ্চ 2টি অর্থবছরের মধ্যে। সে কারণে আমরা 10-এর থেকে বেশি অর্থাৎ 12 অথবা 11 পর্যন্ত আমরা সংখ্যা লম্বকে ধরতে পারি। আমরা এখানে 12 পর্যন্ত সংখ্যা ধরেছি এবং লম্বকে 10.88 আন্দাজ করে আমরা এখানে একটি আয়তলেখ অঙ্কন করেছি। অনুরূপভাবে 2007-08 অর্থবছরে প্রাণী সম্পদের অবদান 2.19 যা আমরা অঙ্কন করেছি। বনজ সম্পদের অবদান হচ্ছে 1.82 যা আমরা অঙ্কন করেছি এবং মৎস্য সম্পদের অবদান হচ্ছে 3.79 যা আমরা অঙ্কন করেছি। অর্থাৎ একটি অর্থবছরে আমরা কৃষির এই 4টি উপখাতের যে তথ্য দেওয়া আছে তার সাপেক্ষে যে লেখচিত্রটি পাই তা এখানে অঙ্কন করা হলো। একইভাবে আমরা 2013-14 অর্থবছরের বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির হার ও অবদানের মধ্যে আমরা অবদানকে বিবেচনা করে তার ভিত্তিতে আমরা স্তম্ভ লেখচিত্র বা আয়ত লেখচিত্র অঙ্কন করলাম। এভাবেই আমরা বিভিন্ন অর্থবছরের সাপেক্ষে প্রবৃদ্ধির হার বা অবদান উপস্থাপন করতে পারি। যদি তারা আমাদেরকে বলে অবদান উপস্থাপন করতে হবে তাহলে আমরা সময়ের প্রেক্ষিতে অবদানকে দেখাবো। যদি বলে প্রবৃদ্ধির হার দেখাতে হবে তাহলে আমরা সময়ের প্রেক্ষিতে প্রবৃদ্ধির হার দেখাবো। আমরা অঙ্কিত চিত্রটির সংক্ষিপ্ত বিবরণ দিতে পারি। চিত্রে ভূমি অক্ষের সময় ও লম্ব অক্ষে দেশজ উৎপাদনে কৃষির বিভিন্ন উপখাতের অবদান নির্দেশ করা হয়েছে। 2007-08 অর্থবছরে শস্য শাকসবজির অবদান 10.88%, যার ভিত্তিতে একটি আয়তলেখ বা স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে। অনুরূপভাবে প্রাণী সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদের অবদান যথাক্রমে 2.19%, 1.82% এবং 3.79%, যার প্রেক্ষিতে তাদের আয়তলেখ বা স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে। 2013-14 অর্থবছরে যথাক্রমে শস্য শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদের অবদান যথাক্রমে 9.28%, 1.78%, 1.74% এবং 3.69%, যার ভিত্তিতে আয়তলেখ বা স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে। এভাবেই আমরা প্রদত্ত তথ্য বা উপাত্তের ভিত্তিতে সময়ের সাপেক্ষে কৃষির বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির হার বা অবদান অঙ্কন করতে পারি বা দেখাতে পারি। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বা বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিম্নরূপ। 1. ভৌগোলিক অবস্থান। আমরা জানি বাংলাদেশ 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত মিয়ানমারের সাথে সংযুক্ত। এছাড়া 3 দিকে রয়েছে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। ভারতের সাথে সীমানা দৈর্ঘ্য 4156 কিলোমিটার, মিয়ানমারের সাথে 271 কিলোমিটার এবং বঙ্গোপসাগরের সাথে সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। 2 ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপৃষ্ঠের ভূমিরূপ সর্বত্র একরূপ নয়। বাংলাদেশের কোথাও রয়েছে পাহাড়ি অঞ্চল, কোথাও রয়েছে সমভূমি অঞ্চল, কোথাও মাটির রং লাল বা জলাশয়, হাওরবিল প্রভৃতি বিদ্যমান, আবার কোথাও বা সমভূমি বিদ্যমান। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, রাজশাহী অঞ্চলের বরেন্দ্রভূমি, মধুপুর ও বাহওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড় হল প্লাইস্টোসিন কালের চত্বরভূমি বা সুপান, যা প্রায় 25,000 বছর পূর্বে গঠিত হয়েছে। এছাড়াও রয়েছে খুলনা, রংপুর ও দিনাজপুর এলাকার বনভূমি। 3 উপকূল রেখা। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে 711 কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল রেখা রয়েছে। সমুদ্রের উপকূল ভাগ ভগ্ন বা অভগ্ন উভয়ই হতে পারে। যদি ভগ্ন হয় তাহলে সহজেই বন্দর ও পোতাশ্রয় গড়ে ওঠে। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা নামক 3টি সামুদ্রিক বন্দর গড়ে উঠেছে। 4 নদ নদী। মানুষের অর্থনৈতিক জীবনে নদীর প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ। পানীয় জলের অভাব পূরণ, কৃষিক্ষেত্রে পানি সেচ, জলপথে সুলভে ব্যবসা বাণিজ্যের সুবিধা, মৎস্য আহরণ, পানি বিদ্যুৎ উৎপাদন ইত্যাদির মাধ্যমে নদী মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। পদ্মা, মেঘনা, যমুনা হলো বাংলাদেশের প্রধান নদী। বাংলাদেশের মোট নদী 233টি। এ কারণে পলিবিদ্যুৎ উর্বর ভূমির দেশ বাংলাদেশ। 5 জলবায়ু ও বৃষ্টিপাত। জলবায়ুর তারতম্যের ফলে বিভিন্ন স্থানের মানুষের বাসস্থান, পেশা, অর্থনৈতিক ক্রিয়াকলাপ ইত্যাদির মধ্যে পার্থক্য হয়ে থাকে। মানুষের দৈহিক গঠন ও কাঠামো, কর্মদক্ষতা ইত্যাদি জলবায়ুর উপর নির্ভর করে। বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। 6 তাপমাত্রা। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। গ্রীষ্মকালে এখানে গড় তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকে। গ্রীষ্মকালে সর্বোচ্চ গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে সর্বনিম্ন গড় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যায়। 7 মৃত্তিকা। মৃত্তিকার গুণাগুণের ওপর কৃষির সাফল্য নির্ভর করে। নদীমাতৃক বাংলাদেশের ভূমির বেশিরভাগ নদী বিদ্যুৎ পলি দ্বারা গঠিত। এখানকার মাটিতে প্রাকৃতিকভাবেই নাইট্রিক ও ফসফরিক অ্যাসিড থাকায় জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে। ফলে উর্বর মৃত্তিকাযুক্ত এই অঞ্চলে কৃষির উন্নতি এবং কৃষি নির্ভরশীল শিল্প বিকশিত হচ্ছে। 8 উদ্ভিদ। জলবায়ু মৃত্তিকার পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে। এভাবে বনভূমির সৃষ্টি হয়। উদ্ভিদ ও বনাঞ্চল দ্বারা বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, ভূমি ক্ষয়রোধ, বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি গুরুত্বপূর্ণ কার্যাবলী প্রভাবিত হয়। বাংলাদেশের উল্লেখযোগ্য বনাঞ্চল হল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি বনভূমি, যা ক্রান্তীয় চিরহরিত অরণ্য নামে পরিচিত। মোট আয়তন 15,326 বর্গ কিলোমিটার। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর ও রংপুরের ক্রান্তীয় পতনশীল ও পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, মোট আয়তন 875 বর্গ কিলোমিটার। এবং সুন্দরবন বা ম্যানগ্রোভ বনভূমি, যার আয়তন 6,786 বর্গ কিলোমিটার। যে কোনো দেশে শতকরা 25% বনভূমি থাকা আবশ্যক হলেও বাংলাদেশে বর্তমানে মাত্র 11% বনভূমি রয়েছে। বাংলাদেশে মোট বনভূমির আয়তন 2.32 মিলিয়ন হেক্টর। 9 খনিজ সম্পদ। মানুষের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের প্রভাব সবচেয়ে বেশি, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। পৃথিবীর উন্নত দেশগুলোর শিল্প সমৃদ্ধির মূলে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, কঠিন শিলা, চুনাপাথর, সিলিকা বালু, গন্ধক সহ আরও অনেক মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। 10 প্রাণিজ সম্পদ। প্রাণীজগৎ মানুষকে নানাভাবে অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে থাকে। মাছ, মাংস, ডিম, চামড়া, রেশম প্রভৃতি প্রাণীজগৎ হতে পাওয়া যায়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবহন ও কৃষিকার্য, চামড়া শিল্প প্রভৃতি প্রাণীজগতের উপর নির্ভরশীল। 11 বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে। যেমন গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিহীন শুষ্ক পরিবেশ বিদ্যমান থাকে। সুতরাং বলা যায় যে প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক পরিবেশের উপযুক্ত উপাদান ছাড়াও
সামাজিক পরিবেশের উপাদান যেমন জাতি, ধর্ম, শিক্ষা, এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা, বৈদেশিক সম্পর্ক, সাহায্য সহযোগিতা প্রভৃতি যে কোনো দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতিতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকে। তাই বলা যায় বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব অপরিসীম। আমাদের আলোচনার বিষয়বস্তু হতে বাসার কাজ দেওয়া থাকলো: 1. কুমিল্লা বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্ন। 2. রাজশাহী বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্ন। 3. সিলেট বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্ন। 4. কসেট 2018 সালের সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির কাঠামো বা খাত সম্পর্কে জানতে পারলাম। আমরা দেখলাম বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বা খাত কত প্রকার ও কী কী। আমরা জানতে পারলাম যদি কোনো বিশেষ খাত বা কাঠামোর তথ্য বা উপাত্ত দেওয়া থাকে তবে তা ব্যবহার করে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হবে। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বা বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কেও আমরা জ্ঞান অর্জন করতে পারলাম। আজ এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।